মহারাষ্ট্রের একটা কোস্টাল এরিয়া আছে তারকার্লি। ছোট্ট একটা গ্রাম, কিন্তু তার নিজের একটা পরিচয় আছে। আর সেই পরিচয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানকার মাছ এবং মৎস্যজীবীরা গোটা মহারাষ্ট্রে সুপরিচিত। এখানকার মৎস্যজীবীদের একতা দেখার মতো, আর এটাই তাদের আসল ক্ষমতাও। আর সেই ক্ষমতাকে আরো শক্তিশালী করার দায়িত্ব থাকে তাদের পঞ্চায়েত প্রধানের উপর। বাসন্তী নাগবা এই তারকার্লি গ্রামের প্রধান, আর মৎস্যজীবীদের একতা ধরে রাখার কাজ ইনিই করেছেন। গত 5 বছর ধরে উনি ওনার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে এসেছেন। ওনার ইচ্ছের বিরুদ্ধে তারকার্লিতে একটা পাতাও নড়ে না। অন্য কথায় বলতে গেলে এই তারকার্লি গ্রামে ওনারই রাজত্ব চলে। এই যাতা, আমাকে ঢপ মারিস না। একে গোলমাল করছিস, তার উপর আমাকে গালাগালি দিচ্ছিস। গালি কখন দিলাম রে? কি ঝামেলা চলছে তোদের এখানে? আরে দেখো না দিদি, ইউনিয়নের ঠিক করে দেওয়া দামের থেকেও ও কম দামে মাছ বেচছে। একে ব্যবসাটাকে নষ্ট করে দিচ্ছে, আবার আমাকে হুমকি দিচ্ছে। ইউনিয়নের বিপক্ষে যদি যাস না, তাহলে তোর এখানকার ব্যবসা বন্ধ। দিদি, আমি এমন কিছু করিনি। সামনে আমার মেয়ের বিয়ে, 50,000 টাকা খরচ হবে, তার উপর ওরও ডিমান্ড আছে। কোথায় বিয়ে? আমাদের তারকার্লিতেই? বল না, কে ডিমান্ড করছে? তোর এই বাড়াবাড়িটা না এবার ছেড়ে দে, ভালো হয়ে যায় এখনো বলছি। না হলে তোর ছেলের জন্য না কোনো মেয়ে পাবি না গোটা জীবনেও। আমাদের সমাজের কেউ মেয়ে দেবে না তোকে, বুঝেছিস? আমার ভুল হয়ে গেছে দিদি, মাফ করে দিন। দেখ, ও আর ডিমান্ড করবে না, আর তুই দিবিও না। হ্যাঁ, বিয়েতে আমাকে ডাকতে ভুলিস না। কি বলো দিদি, তোমার আশীর্বাদ ছাড়া বিয়ে হবে কি করে? হ্যাঁ। মানুষ যখন টাকা আর পাওয়ার একসঙ্গে পায়, তখন বন্ধুদের সঙ্গে সঙ্গে তার শত্রুর সংখ্যাও বেড়ে যায়। আর যদি আপনি সৎ হয়ে থাকেন, তাহলে বিপদ আরো বেশি। বাসন্তীর সঙ্গে এমনটাই কিছু হয়েছিল। বাসন্তী জানতেন যে তার শত্রু তার বন্ধুদের মধ্যে লুকিয়ে আছে। তিনি শুধু একটা জিনিসই চাইতেন, মানুষের জন্য উপকার আর তাদের উন্নতি। আর সেই জন্য তিনি যে কোনো কিছু করার জন্য প্রস্তুত ছিলেন। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বাইরের দুনিয়ায় খুব ভালোবাসা আর সম্মান পেয়ে থাকে, তার বাড়ির অবস্থা অন্য ধরনের হয়। আরে কোথায় আছে, কোথায় আছে? ডাকো ওকে, ডাকো। আরে ভাই, মাথা গরম করছিস কেন? এত নেশা করিস না, পাগল হয়ে যাবি। আরে ডাকো ওকে, কোথায় আছে? মদ খেতে বারণ করছে। আরে জানো না আমি কে? যার ইশারায় ও নাচে না, তাকে তো আমি। এত চেঁচামেচি করিস না, শরীর খারাপ হয়ে যাবে। কোথায় গিয়েছিলে তুই? কোথায় গিয়েছিলে? চল তোকে আমি দেখাচ্ছি বলে। আরে বাবা, তোর বন্ধুকে বলেছিস না আমাকে মদ না দিতে? বলেছিস না? তোকে তো সরে যাও, এটা আমার বাড়ি, আমার টাকা, আমি যা খুশি তাই করবো। পারলে আমাকে আটকে দেখা। আবার মদ খেয়ে ওকে মারছে। আজকে আমি ওর সব নেশা ছুটিয়ে দেবো। আরে ভাই, স্বামী স্ত্রী ঝামেলা করছে, ছেড়ে দে না। এই মাতালের স্বামী হওয়ার কোনো অধিকারই নেই। চল সর। আরে ভাই শোন শোন। আরে তুই জানিস না এই যে তোর মা হয় না, মা এ পরে তোর জীবন শেষ করে দেবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছাড়ো তুমি, তুই আমাকে ছেড়ে দে। হাত দিবি না ওনার গায়ে। আরে স্বামী স্ত্রীর ঝগড়ায় তুই এসেছিস কেন মাঝখানে? যা, বেরো আমার বাড়ি থেকে, বেরো। চল চল। তুই বাইরে যা। যা। কিন্তু ম্যাডাম, আমি বলছি না তোকে বাইরে যা। আরে যা, বেরো আমার বাড়ি থেকে, বেরো। মহাদেব, যা। আগে ওকে ফোন কর, আমার এক্ষুনি মদ চাই। ওকে ফোন করে বল, ফোন কর ওকে। মদ চাই না তোমার? করছি আমি ফোন এক্ষুনি। এই নাও, বলো। কত কি করলাম আমি এই বাড়ির জন্য, কিন্তু কোনো লাভ নেই। সারা দিন পরিশ্রম করি, সব জলে গেল।
এই সব তোর বাবার মাতলামির জন্য। ওনার তো বুদ্ধি শুদ্ধি হবে না, কিন্তু আমি জানি তুই তোর বাবার মতন হবি না। শুনতে পাচ্ছিস তো তুই? আমি চলে গেলে তোকেই এসব সামলাতে হবে। আমাদের সমাজের উন্নতির কাজ তোকেই করতে হবে। আর আমি জানি তুই সবার খেয়াল খুব ভালোভাবে রাখবি। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আবার কি বলবি তুই? তুই বলেছিস বলে আমি তোর বাবাকে মদ খেতে দিয়েছি তো, ওই বাড়ির লোকটাকে ফোন করেছি তো। এখন তুইও আবার মদ খাবি নাকি? এই, অন্যের রাগ তুই ওর উপরে ঝাড়বি না। কেন চিৎকার করছিস? এটা আমার ছেলে, যা খুশি বলবো। তুমি কে বলবার? তুমি যাও না, তোমার ওই মাতাল ভাই আছে না, ওকে সামলাও। আর যদি এতই অসুবিধা হয় না, তাহলে চলে যাও এখান থেকে। এই, তুই কাকে এসব কথা বলছিস? হ্যাঁ, তোর কি মনে হয় বাড়ির বাইরে দাদাগিরি করে বেড়াস বলে বাড়িটা নিজের মনে করেছিস? হ্যাঁ, এই বাড়িটা আমার আর আমার ভাইয়ের, বুঝেছিস? অপয়া কোথাকার, যবে থেকে আমার এই ভাইয়ের সাথে বিয়ে হয়েছে জীবনটা একেবারে শেষ করে দিল। এই রোজ রোজ ঝগড়া, অশান্তি, চেঁচামেচির থেকে বিরক্ত হয়ে গেছি আমি। আমার না এখানে থাকতে ইচ্ছা করে না। কোথাও একটা চলে যাবো একদিন। তুই শুধু নিজের কথাটাই ভাবছিস সাগর। তুই চলে গেলে উর্মিলার কি হবে? আরে ওকে আমি বিয়ে করে নিজের সঙ্গেই নিয়ে যাব। ভাবছি মুম্বাই চলে যাব। আচ্ছা, আর মা মেনে নেবে? তুই বলেছিস মাকে তোর আর উর্মিলার চক্করের ব্যাপারে? আরে সুযোগটা কোথায় পাই? 24 ঘন্টা তো ঘরের মতো অশান্তি হতেই থাকে। আমি এরকম ঘরে উর্মিলাকে কোনোদিন নিয়েও আসবো না। এমনিতে উর্মিলার আমার অনেক কিছু নিয়েই প্রবলেম আছে। প্রবলেম? কিসের প্রবলেম? ও আমাকে বলে আমার গা থেকে নাকি মাছের গন্ধ বেরোয়। ভালো কি করে বাসবো, কাছে কি করে আসবো? মাছওয়ালি বাড়ি থেকে তো মাছের গন্ধই আসবে, তাই না? গোলাপ ফুলের গন্ধ তো আসবে না। গুলফাম, ইয়ার কি করিস না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। তুই সত্যি মুম্বাই যেতে চাস? উর্মিলা জানে এই ব্যাপারটা? ও যাবে তোর সঙ্গে? দেখ সাগর, আমি তোর বাড়ি টাড়ি কোথাও আসতে পারবো না, ঠিক আছে? তোর বাড়িতে কি হয় এটা তুইও জানিস, আর এই পুরো গ্রামটাও জানে। এমনি তো আমি আমার বাড়িতে বলে দিয়েছি তোকে নিয়ে আমি ওইদিকে যাব। আমরা এখান থেকে বিয়ে করে মুম্বাই চলে যাব, এই ঝামেলার থেকে দূরে। কিরে, যাবি তো আমার সঙ্গে? এগুলো কি বলছিস তুই সাগর? তোর মনে হয় তোর মা আমাদের যেতে দেবে? যতদিন তোর মা আছে না, এই বিয়েটার কথা তুই ভুলেই থাক। তুই শোন, ওটা আমার মা, ওনাকে রাজি করানোর দায়িত্ব আমার উপর ছেড়ে দে। তুই শুধু আমায় বল তুই যাবি কি না। হ্যাঁ, আমি তো তোর সাথে যেখানে খুশি যেতে পারি, কিন্তু তোর এই বাড়িতে না। আর একটা কথা, আমার ওই মাছের আষ্টে গন্ধ একদম ভালো লাগে না, তাহলেই আমি যাব। ছি, গন্ধ পাচ্ছি আষ্টে। আরে এটুকু সহ্য করেন নে। আরে 2 টাকার যোগ্যতা নেই তোর, আর আমাকে জ্ঞান দিচ্ছিস? তোকে গ্রাম প্রধান কে বানিয়েছে ভুলে গেছিস নাকি? আপনি বানাননি, মানুষে বানিয়েছে। এটা আপনি ভুলবেন না। মেনে নে, ভালো কথা বলছি, মেনে নে, না হলে তোকে রাজি করানোর অনেক পথ আমার জানা আছে, বুঝলি? আমি কাউকে ভয় পাই না। চল মহাদেব। কোথায় ছিলিস রে তুই? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। বল, কি বলবি বলছিলি না? মা, মা ওই মানে একটা মেয়ে আছে উর্মিলা নামের। মানে আমরা দুজন একে অপরকে। লজ্জা পাচ্ছিস? বুঝতে পেরেছি, এতটাও বোকা নয় তোর মা। কার মেয়ে? আমাদের সমাজের মেয়েই তো। বাবা কি করে ওর? হ্যাঁ, ওর বাবা না, মানে ঠিক আছে ঠিক আছে, বাদ দে, তোকে কিছু বলতে হবে না। এখন তো সব আমাকেই দেখতে হবে। কে জানে মেয়েটা তোকেই ভালোবাসে না এই বাড়ির টাকাকে। আরে ও হয়তো জানে যে আমার পরে তুই গ্রাম প্রধান হবি। গ্রাম প্রধানই বা কেন, পরবর্তীকালে আরো উন্নতি করবি। আমাকে সব খোঁজ খবর নিতে দে, পরে কথা বলবো। আরে আমিও একটা মেয়ে দেখেছি তোর জন্য, খুব ভালো পরিবারের মেয়ে। ওর বাবা না কালেক্টর, কিন্তু আমি বলবো যে ওই মেয়েটা
মহাদেব, ওই মেয়েটার ব্যাপারে কোনো কিছু জানিস, যার ব্যাপারে সাগর আমায় বলেছে? হ্যাঁ ম্যাডাম, জানি আমি। তাহলে আমায় বলিসনি কেন? কতদিন ধরে চলছে সব? এই ধরুন 2-4 মাস ধরে। 2-4 মাস ধরে? আর তুই আমাকে এখন বলছিস, তাও আবার আমি জিজ্ঞেস করার এটা পরে? আমার বলার কি আছে ম্যাডাম, এই বয়সে তো ছেলেরা এরকম করেই থাকে ম্যাডাম। আমি তো ভাবলাম করছে করুক। করুক। আরে ও বিয়ের কথা বলছে, তুই জানিস তো আমার সাগর কিরম সাদাসিধে। আরে মেয়েটা পুরো জাল বিছিয়ে রেখেছে ওর উপর। তুই এক কাজ কর, 2 দিনের মধ্যে ওই মেয়েটার পুরো ঠিকুজি কুষ্টি চাই আমার, তুই খোঁজ নে। ওকে ম্যাডাম। সামনে যখন এগিয়েই গেছিস তো পিছনে একদম মুখ ফেরাবি না। তোর এত কি দরকার ওকে ভয় পাওয়ার? যদি না বলে না তাহলে সোজাসুজি বলবি পালিয়ে যাব, বাড়ি ছেড়ে দেবো। বাড়ি তো এমনিও ছাড়তেই হবে, ও এখানে আসতে রাজিই নয়। আরে ও তো ঠিকই বলেছে, ও কেন আসবে এই নরকে? তুই এখান থেকে চলে যা আর ওকেও সঙ্গে করে নিয়ে যা। কি রে, তোর উর্মিলার সঙ্গে কোনো চক্কর আছে নাকি? সে তো অনেকদিন আগে ছিল দিদি, এখন আর কিছু নেই। যেদিন থেকে সাগরের সাথে সম্পর্ক হয়েছে সেদিন থেকে আমি আর... এই, তোর আগেও কারোর সাথে কিছু ছিল নাকি? হ্যাঁ দিদি, ওই যে হাইবের পাশে যে ধাবাটা আছে না, ওর মালিকের ছেলের সঙ্গে ছিল। যেদিন ও ব্যাঙ্গালোরে পড়তে গেল সেদিন ওকে ছেড়ে দিয়ে যায়। আর তার আগে কার সঙ্গে ছিল বল? তার আগেও ছিল, কিন্তু আমি নাম জানি না। এখানেই অটো চালায়। এই চল যা এখান থেকে, না হলে আরো 4-5টা নাম বলতে থাকবি। যা। দেখেছিস মহাদেব, আমার ছেলেটা এমন মেয়েকে খুঁজলো যে 14 ঘাটের জল খেয়েছে। আমার তো আগে থেকেই সন্দেহ ছিল। ম্যাডাম, আমার তো মনে হচ্ছে টাকার জন্য ও সাগরকে ফাঁসিয়েছে। তুই ওর বাবাকে গিয়ে বল মেয়েকে আটকানোর জন্য এসব কিছু বন্ধ হওয়া চাই। বলিস আমি বলেছি। তো কি হয়েছে? ও বলেছে তো কি হয়েছে? ও নিজেকে কি মনে করে? ও গ্রাম প্রধান গ্রামের, ও আমার ঘরের নয়। আর তুই এই ব্যাপারটা নিয়ে আমাকে হুমকি দিতে এসেছিস? তোর সাহস তো? কি করছিস কেন কাকা? এখন বাসন্তী দিদি যখন বলেছে তখন কথা শেষ। নিজের মেয়েকে বলো সাগরের থেকে দূরে থাকতে। যা যা যা, তুই ড্রাইভার না? তুই ড্রাইভারের মতো থাক আর গিয়ে বল ওকে আমি বলছি আমার মেয়ে ওর ছেলেকে বিয়ে করবে, আর আমিও দেখতে চাই যে এই বিয়েটাকে কে বন্ধ করে। তুমি কিন্তু বেশি লাফিও না। তুই মেয়ের বাবা, কথাটা মাথায় রাখ। তোর মেয়ের কিন্তু ঘর থেকে বেরোনোই মুশকিল হয়ে যাবে, বুঝেছিস তুই? এই, আমার মেয়ের দিকে যদি চোখ তুলেও তাকিয়েছিস না, তাহলে তুলে তোকে সমুদ্রে ফেলে দেবে একেবারে। হ্যাঁ, কেউ তোর খোঁজও পাবে না যে কোথায় গেলি তুই। আরে তুই ভয় পাচ্ছিস কেন? আমি কথা বলছি তো বাবার সঙ্গে। তারপর দেখ মাকে বাবা কিভাবে জব্দ করে। না সাগর, আমার মনে হয় না যে আমাদের বিয়ে আর হওয়া সম্ভব। যদি তোর মা আমার বাবা... আমি বললাম না তোকে, আমাদের ভালোবাসার মাঝে যদি কেউ আসে তাহলে আমি ওকে... সাগর, উনি তোর নিজের মা, আর তুই ওনাকেই... হলেও আমি মাকেও আমাদের মাঝে আসতে দেব না। ওই মেয়েটাকে তুই বিয়ে করতে চাস, তাই তো? চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি। আর আমিও দেখছি ওই গ্রাম পঞ্চায়েত তোকে কি করে আটকায়। আরে তোর বাবা রে, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আর ও বেশি ঝামেলা করলে ওকে আমি কেটে ফেলে দেব। তুই চিন্তা করিস না, ওকে গিয়ে বল তোর বাবা তোর সঙ্গে রয়েছে। যা। মানুষ গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারে, কিন্তু শত্রু যখন নিজের বাড়িতেই থাকে তখন পরিণাম বিপজ্জনক হয়। কিন্তু বাসন্তীর এই বিষয়ে কোনো চিন্তা ছিল না, কারণ সে জানতো যে সে যা কিছু করছে নিজের লোকের ভালোর জন্যই করছে। বাসন্তী সাগরকে বোঝানোর জন্য সব রকমের পন্থা অবলম্বন করে ফেলেছিলেন, কিন্তু সাগর নিজেই বোঝার জন্য তৈরি ছিল না। আর একদিন পুলিশ স্টেশনে এমন একটা কমপ্লেন দায়ের হলো যার আশা পর্যন্ত কেউ করেনি। জয়েন স্যার, স্যার একটা কমপ্লেন এসছে। আরে বলো বলো, এটা তো পুলিশ স্টেশন, এখানে কমপ্লেনই আসবে। কিন্তু স্যার এটা ওই টারকালি গ্রামের পঞ্চায়েত প্রধানের মিসিং কমপ্লেন, তাও 2 দিন বাদে। 2 দিন বাদে? লেট কেন হলো? কমপ্লেন লেখাতে কে এসেছিল? ওনার ঘরের লোক? না স্যার, ঘরের লোক কেউ আসেনি, বরং ওর পিএ এসছে। আরে কি বলছেন আপনি? উনি 2 দিন ধরে নিখোঁজ, আর আপনি আজকে এসেছেন কমপ্লেন লেখাতে? আমি তো জানতামই না স্যার। ম্যাডাম 2 দিন ধরে পার্টি অফিসে আসেনি।
ভেবেছিলাম উনি হয়তো অসুস্থ। আজকে ওনার খোঁজ নিতে ওনার বাড়িতে যাই, তখন জানলাম উনি বাড়িতেই নেই। কেউ জানেই না উনি কোথায় গেছেন। ওনার বাড়ির লোক কোথায়? স্যার, ওরা খুব খুশি হয়েছে ম্যাডাম নিখোঁজ হওয়াতে। ওনার স্বামী তো আনন্দে মদ খাচ্ছেন। ভাই, তোর কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে বলা উচিত। আমি কাউকে বলতে যেতে পারবো না। তুই যদি না বলিস তাহলে অন্য কেউ বলে দেবে, তখন পুলিশ তোর উপরে সন্দেহ করবে যে আমরা সবাই। বাবা, পিসি ঠিক কথাই বলছে। হ্যাঁ, পুলিশ আমাদের জিজ্ঞেস করবে যে আমরা ওনাদের কেন জানাইনি। এই, তোমাদের দুজনের যাওয়ার হলে তোমরা যাও, আমি কোথাও যাব না। আমি তো এখন পুরো টেনশন ফ্রি হয়ে গেছি, আর আমার তো এখানে ভালোই লাগে না। ওনার সাথে শেষবার কখন দেখা হয় তোমার? স্যার, শেষবার তখন দেখা হয় যখন আমরা সাগরকে তুলে এনেছিলাম। তুলে এনেছিলে মানেটা বলবে? আমাকে সেদিন রাত 3টের সময় ম্যাডাম ফোন করেছিল। হ্যালো হ্যালো মহাদেব, হ্যাঁ ম্যাডাম। সাগর বাড়ি থেকে পালিয়েছে। কি? টাকা পয়সা গয়না গাটি আলমারি পুরো খালি করে দিয়েছে ও। আর আমি জানি ও ওই উর্মিলার সঙ্গেই পালিয়েছে। তুই এক কাজ কর, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এখানে চলে আয়, ওরা গ্রামের বাইরে চলে যাওয়ার আগে। ওকে ম্যাডাম। ম্যাডাম, গ্রাম থেকে বেরোনোর 3টে রাস্তা আছে। আমরা কি করে জানবো যে ওরা কোন রাস্তা দিয়ে পালাচ্ছে? আরে ওই রাক্ষসী উর্মিলার বাবা তো জানবে কোথায় পালিয়েছে ওরা। আগে ওদিকে চল, ওই বলবে। ঠিক আছে, চল ভাই। আরে কি করছেন না, কি করছেন আপনারা? ছাড়ুন না, ছাড়ুন ওকে, ওকে মারবেন না, ও কিচ্ছু করেনি, ও কিচ্ছু জানে না। ছাড়ুন না, ছাড়ুন আপনারা। দিদি, আপনার সামনে আমি হাত জোড় করছি। এত বক বক না করে আগে বল ওরা কোন দিকে পালিয়েছে। বলে দে, আমি ছেড়ে দেবো একে, না হলে তোকে আর এই তোর স্বামীকে এখানেই কেটে ফেলে দেবো। দিদি না, আমার স্বামী কিচ্ছু জানে না, আমি বলছি। বল বল। ওরা দুজন মুম্বাইয়ের দিকে গেছে। আমি আজ মেয়েটার গলা কাটবো। রঙ্গাই, গাড়িটা দেখেছিস? ওই গাড়িটা সামনে নিয়ে চল। ম্যাডাম, এটা তো গুলফামের গাড়ি। তাহলে ওইটাতেই হবে ওরা দুজন। চল, গাড়িটাকে তাড়াতাড়ি চালা, ওদের সামনে নিয়ে চল, তাড়াতাড়ি চল। আরে কি করছে এটা? আরে কেন এত হর্ন বাজাচ্ছে দেখ তো রে একবার। গুলফাম, তাড়াতাড়ি চল, মায়ের গাড়ি পেছনে আছে, তাড়াতাড়ি চালা। হ্যাঁ, এবার আর আমি বাঁচবো না, তোর মা আমাকে ছাড়বে না। এমনি তো আমাদের কাছে আর কোনো অপশন নেই। গুলফাম তাড়াতাড়ি চালা, গুলফাম তাড়াতাড়ি চালা। আরে কি তাড়াতাড়ি, আমার হাত পা কাঁপছে এখন। মনে হচ্ছে ওরা ডান দিকে গেছে। এই চল 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 চল, বারে বেরো। এই ছাড় ওকে। তুই কথা ছাড় বলছিস? বলছি। ছাড়, ছাড়, সাগর, ছাড়, ছাড় বলছি। চল। মা, তোর আজকে দিনটা ভালো, সেই জন্য ছেড়ে দিচ্ছি তোকে। কিন্তু খেয়াল রাখিস, পরে না আমার ছেলের সামনে যদি তোকে দেখি তাহলে তোর গলা কেটে তোর বাবাকে পাঠিয়ে দেবো, বুঝেছিস? মা, এই কি রে, তুই বিয়ে করতে চাস না? আমি দেবো তোকে বিয়ে, আর এর থেকেও ভালো একটা মেয়ের সাথে। ওই মেয়েটি যার সাথে সাগরের অ্যাফেয়ার চলছে, সে কে? স্যার, ওই মেয়েটার নাম উর্মিলা তান্ডিল, ও অজিত তান্ডিলের মেয়ে। স্যার, আমার তো মনে হচ্ছে ওরাই কিছু করেছে ম্যাডামকে। আরে সাহেব, আপনি? আমি যাচ্ছিলাম পুলিশ স্টেশনে আপনাদের কাছে। কেন? আমার বৌদি, আমার ভাইয়ের বউ, 2 দিন ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা বলতে দেরি করে ফেলেছেন, আমরা অলরেডি জেনে গেছি। পাওয়া গেছে? না যায়নি, তবে পেয়ে যাব। একটা কথা বলুন, জগদীশ বাবু কোথায়? ওকে খুঁজে কি হবে স্যার, এখন তো সবকিছু ভালোভাবে চলছে। স্যার, আপনি জানেন না, ও যবে থেকে গেছে না, আমার ঘরে শান্তি এসেছে। আপনি ওনাকে গায়েব করেননি তো?
10 তারিখ রাত 3টের সময় আপনি কোথায় ছিলেন? আরে স্যার, ওই সময় আমি স্বর্গে থাকি, স্বর্গে একদম টান্টু হয়ে যাই। তারপর সকাল 9টায় উঠি, 2-3টে বড় বড় পেগ মারি, আবার টাইট হয়ে যায়। সাহেব, আমি সত্যি কথা বলছি, খুব অন্যায় করেছে ও সাগরের সাথে। ওই ছেলেটা ওকে ভালোবাসতো, ওইটাও ও পছন্দ করতো না। যখন ও মেনে নেয়নি তখন সাগর উর্মিলাকে নিয়ে পালিয়ে গেছে। তখন অর্ধেক রাস্তা যাওয়ার পরে বৌদি ওকে তুলে এনেছে। ও যে আসেনি, ও ভালো করেছে। এখন আমি ওদের দুজনের বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, ওই রাতে ও কি জোর করে সাগরকে ঘরে নিয়ে এসেছিল? তারপর কি হলো? আর কি হতো স্যার, আমার ওপর খুব চেঁচামেচি করলো, অনেক কথা শোনালো আমায়। আমাকে বললো যে ওর সঙ্গে যদি দেখা করিস না তাহলে ওর মুখে আমি অ্যাসিড ছুঁড়ে মারবো। আমি চিনি আমার মাকে, খুব ডেঞ্জার ছিল উনি, এরকম করতেই পারে উনি। খুব ভয় পেয়ে গেছিলাম আমি, চুপচাপ থাকলাম। তারপর উনি এলেন, আমাকে ঘরে বন্ধ করে দিয়ে চলে গেলেন। বলে সাগরের ঘরটা খুলবি না। আর কোথায় চলে গেল আমি জানি না। আমি তারপরে সাগরের ঘর খুলে ওকে খাবার দিলাম। ও তো আমার ছেলের মতো, ওকে আমি কি করে খিদে পেটে রাখি? বলতে চাইছিস তোর মায়েরই প্রবলেম ছিল, তোর বাবার কোনো প্রবলেম ছিল না তোর বিয়েতে? বাবা তো সাপোর্ট করে আমায়। যবে থেকে ও গ্রাম প্রধান হয়ে গেছে না, তবে থেকে আমাদের মানি না একদম। ওর ওই খারাপ স্বভাবের জন্যই তো আমার ভাই মদ খেতে শুরু করেছে। আমাকে কতবার শোনায়, এই বাড়ি থেকে বার করে দিতে চায়। আমি কোথায় যাব বলুন? সাহেব, এই বাড়িটা আমার বাবার ছিল, আর বাবা মারা যাওয়ার পরে আমার আর আমার ভাইয়ের হয়ে গেছে। ও আমাকে টাকা দিয়ে এই বাড়িটা নিজের নামে লিখিয়ে নিতে চেয়েছিল। এই নাও টাকা, আর সই করো এই কাগজে। আমি চাই না তোর টাকা। আমি যদি বাড়ি বেচে দিই তাহলে আমি কোথায় যাব? জানি না, আমি গ্রাম প্রধান। এই বাড়িটা না আমি আমার নামে করতে চাই, আর আমার নামে করে নিতে আমি খুব ভালো করে জানি। এখন টাকা দিচ্ছি, পরে চাইলেও কিন্তু পাবে না। টাকা নাও আর বেরো এখান থেকে। আমার বাড়িতে আমার সামনে কাগজ রেখে বলে যে এই বাড়ি আমার নামে করে দাও। বাড়ি নিজের নামে কেন করাতে চাইতো? এ আর আমি কি বলবো স্যার, আমার মদ খাওয়ার দরকার ছিল, পকেটে পয়সা ছিল না, তো আমি ও সোনাদানা বেচে দিয়েছি স্যার। আর তারপর থেকে ও বলছে যে কালকে আমি এই বাড়িও বেচে দেব। এখন স্যার, আমার বাড়ি আমি কেন বেচবো? আমাকে পাগল ভাবতো। কত দুর্ভাগ্যের বিষয় হয় যখন কারো আপনজনের কাছে তার বেঁচে থাকা বা মারা যাওয়ায় কিচ্ছু যায় আসে না। আর পুলিশও তেমনটাই অনুভব করলো বাসন্তীর বাড়ির লোকের সঙ্গে কথা বলে। তারা পুলিশের সব প্রশ্নের উত্তর তো দিয়েছিল, কিন্তু কারো কোনো চিন্তাই ছিল না যে বাসন্তী কোথায় আছে আর কি পরিস্থিতিতে আছে, আর আদৌ বেঁচে আছে কিনা। আর এটাও একটা কারণ ছিল বাড়ির লোকের উপর সন্দেহ করার জন্য, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। পুলিশ এটাই ভাবছিল যে বাসন্তী কোথায় রয়েছে। সে কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে, নাকি তাকে কেউ কিডন্যাপ করেছে, নাকি তাকে কেউ খুন করে দিয়েছে, নাকি সে নিজেই আত্মহত্যা করেছে। প্রশ্ন অনেক ছিল, কিন্তু উত্তর একটাও নেই। পুলিশ বাসন্তীর ফোন রেকর্ড তলব করলো। দ্বিতীয় সন্দেহভাজন ব্যক্তি উর্মিলা। এবার পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়িতে পৌঁছলো। দেখো, আমার প্রশ্নের পরিষ্কার করে সোজাসুজি উত্তর দাও। সাগর আর তুমি পালিয়ে যাওয়ার প্ল্যানটা কবে করেছিলে? সাগর, তোর মা যদি জানতে পারে না যে তোদের পালাতে আমি সাহায্য করেছি, তাহলে তোর মা আমাকে ছাড়বে না। আরে ভাই, তুই এরকম বললে আমি কোথায় যাব ভাই? মা কিচ্ছু জানে না তোর ব্যাপারে, আর কিছু জানতে পারবেও না। গুলফাম, শেষবারের মতো তোকে বলছি আমি, আমাকে প্লিজ সাহায্য কর। আচ্ছা ঠিক আছে, বল কি করতে হবে। রাতে 2:30টার সময় তুই তোর গাড়িটা নিয়ে আমার বাড়ির সামনে আয়। ততক্ষণে আমি সব টাকা পয়সা উঠাচ্ছি। মায়ের আলমারিতে অনেক টাকা পয়সা আছে। আর হ্যাঁ, তুইও রেডি থাকবি। বাস একবার গ্রাম থেকে বাইরে বেরিয়ে গেলে না। আমি পুরোপুরি রেডি, কিন্তু সাগর, আমি এইভাবে আসতে পারবো না। আমাকে আমার বাবা মাকে সব সত্যি সত্যি খুলে বলতেই হবে। হ্যাঁ, ওনারা জানেন যে আমি পালানোর কথা ভাবছি, কিন্তু কখন, কিভাবে, কোথায়, এই সব কিছু আমার ওনাদের বলতে হবে। হ্যাঁ, তো বল না ওনাদের। আর এমনি তো ওদেরকে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ, তারপর কি হলো? স্যার, আমি প্রথম থেকেই তৈরি ছিলাম। মোটামুটি 3:15 নাগাদ সাগর আর গুলফাম আমাকে নিতে চলে এসেছিল। বাবাই দেখুন, এখন আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু একবার আমরা গ্রাম থেকে বাইরে বেরিয়ে যাই। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। চলো চলো।
স্যার আমাদের গ্রাম থেকে বেরোনোর সময়ই ওনারা আমাদের ধরে নিল। মা, আরে 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 চাই। আমি অভিশাপ দিচ্ছি স্যার, ও পচে গলে মরবে। আপনি তো জানেন স্যার, এই ব্যাপারটা গায়ের সবাই জেনে গেছে। এখন আমার মেয়েকে আর কি কেউ বিয়ে করতে চাইবে? ওই বাসন্তী আমার মেয়েটার জীবন একেবারে নষ্ট করে দিল। সেই জন্যই তো তুমি বসন্তের সাথে বদলা নিতে চাইছিলে, তাই না? দেখো, তুমি চটপট বলে ফেলো, কি করেছিলে তুমি বসন্তের সাথে? না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। আমি তো খুবই সোজা সরল মানুষ। আমি যদি ওই রকম খারাপ লোক হতাম তাহলে ভাবুন না, ওই বাসন্তী আমার কি এত বড় সর্বনাশ করতে পারতো বলুন স্যার? ওই দিনের পর থেকে তো আমি আর বাড়ির বাইরেই বেরোইনি। কিন্তু হ্যাঁ, ওই 10 তারিখে সদাম আমার কাছে গিয়েছিলাম ওই বাসন্তীর বিরুদ্ধে অভিযোগ করতে। স্যার, ওই জগদীশ আর ওর দিদি খুব বাজে, ওদের ওপর ভরসা করা যায় না। বুঝতে পারছি না ম্যাডামের কি হলো, উনি বেঁচে আছেন না মারা গেছেন, কিছুই তো বোঝা যাচ্ছে না। বেঁচে আছে বা মারা গেছেন মানে স্যার বলতে চাইছি, ম্যাডাম যদি ফিরে না আসেন তাহলে তো ওদেরই ভালো। সেটা ওদের ব্যাপারটা আমরা বুঝে নেব। তুমি বলো, তোমার সম্পর্ক কেমন ছিল ম্যাডামের সাথে? ম্যাডামের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগতো। ম্যাডাম কিন্তু এখানকার সমস্ত লোকেদের খুব ভালো চাইতো। অন্যের উপকার যারা করে তাদের শত্রুর সংখ্যাও বেশি হয়। ঘুষ খেতেন তোমার ম্যাডাম? না স্যার, ওই যে সাদা মামা আছে না, উনি অনেক টাকার অফার দিয়েছিলেন, তাও ম্যাডাম নাই করেছিলেন। তুমি যার কথা বলছো তিনিই কি বাসন্তী দেবীর নিজের মামা? হ্যাঁ স্যার, প্রথমে এখানকার কর্পোরেটর ছিল, তারপর তার কলিতে কোনো মহিলার কাছে উনি চলে গেলেন, তারপর উনি ম্যাডামকে ভোটে দাঁড় করিয়ে দেন আর ম্যাডাম জিতে যান। কিন্তু সদা মামা সবসময় বলতো যে আমি যা বলবো তুমি তাই করবে, কিন্তু ম্যাডাম ওনার কথা শুনতেনই না। স্যার, এই কয়েকদিন আগের কথা। সাইন কর। আরে 2 কোটি টাকা পেয়ে যাবি তুই। তো সমস্যাটা কোথায়? তুমি কত পাচ্ছ? এই বেশি ফরফর করিস না তো। 2 কোটি টাকা পাচ্ছিস তো, সাইন কর, কথা বন্ধ। টাকা চাই না আমি সমাজের মঙ্গল চাই। আরে আমি সমাজেরই তো মঙ্গল চাইছে। হ্যাঁ, আরে গোডাউন হলে লোকজন সেখানে কাজ করবে, তাদের রোজগার হবে। সেসব চিন্তা তুমি করো না মামা। সমুদ্রের কৃপায় আমার লোকজনের কাছে অনেক কাজ আছে। বাইরের লোকরা এখানে আসবে, গোডাউন বানাবে, সব নোংরা সমুদ্রে ফেলবে, গোটা গ্রামের সর্বনাশ। আমি এই ব্যাপারে টাকা নিয়ে ফেলেছে, গোডাউন ওখানে করেই ছাড়বো। তার জন্য তোমায় আমার মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। আরে 2 টাকারও যোগ্যতা নেই রে তোর, আমাকে জ্ঞান দিচ্ছিস? তোকে পঞ্চায়েত প্রধান কে বানিয়েছে বলে গেছিস নাকি? তুমি বানাওনি, মানুষে বানিয়েছে, এটা তুমি ভুলো না। মেনে নে, ভালো কথাই বলছি, মেনে নে, তাহলে তোকে রাজি করানোর অনেক পথ আমার জানা আছে, বুঝেছিস? আমি কাউকে ভয় পাই না। চল মহাদেব। মহাদেব, অন্য কোনো কাজ এবার খুঁজে নে। তোর ম্যাডামের দিন এবার শেষ হয়ে এসেছে। ও জানে না যে কার সাথে ও লড়াইটা বাঁধিয়ে ফেললো। হ্যাঁ, আমি এসব কথা বলেছিলাম, এটা সত্যি কথাই, কিন্তু বাসন্তীকে আমি কিডন্যাপ করাবো কেন? তাতে আমার লাভ কি? লাভ তো আছেই। যে কোনো মানুষকে উঠিয়ে কিডন্যাপ করে টর্চার করে মৃত্যু ভয় দেখিয়ে সাইন করিয়ে নেওয়া। এখন পঞ্চায়েত প্রধানের পদ শূন্য, রি-ইলেকশনের জন্য অ্যাপ্লাইও করতে পারেন আপনি। আর তাই এই কারণেই আপনি। সাহেব, আমি ওর কোনো ক্ষতি করিনি। আরে গ্রামের প্রত্যেকের সাথেই ওর ঝগড়া। পরশু এসেছিল আমার কাছে, কি যেন নাম? অজিত তান্ডিল। অজিত তান্ডিল এমন মেরেছিল ওকে, আর ওর মেয়ের সম্মানের ব্যাপার, সেটা সারা গাঁয়ে ছড়িয়ে পড়লো। সদা মামা, আমি ছাড়বো না ওকে। কি ভাবে নিজেকে? আমি কি চুরি পড়ে আছি নাকি? ওকে টুকরো টুকরো করে মাছেদের খাবার বানিয়ে দেবো। ওর প্রধানগিরির গুমুরটাকে না ভেঙে চুড়ে দেবো। আপনি তো ওনাকে বোঝাতে পারতেন যেন আইন সে নিজে হাতে না নেয়। আমি কিভাবে বোঝাবো ওকে? ও আর ওর মেয়ে, ওদের পরিবারের সমস্যা, নিজেদেরটা নিজেরাই সামলাবে। তার মানে আপনি কাদায় না নেমেই কাদা পরিষ্কার করে ফেললেন। আপনি কিভাবে দেখছেন সেটা আপনার ব্যাপার।
বাসন্তী নিখোঁজ হয়েছেন 2 দিন কেটে গেছে, সবাইকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, কিন্তু জগদীশ সত্যি সেদিন মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। সাগর নিজের বাড়িতেই কয়েদ ছিল, আর সদা মামার চালাকি ধরে ফেলার মতো কোনো কিছু হাতে পাওয়া যায়নি। অজিত সদা মামার বাড়িতে গিয়ে বাসন্তীকে মেরে ফেলার কথা তো বলে, কিন্তু সেই সময় সেও নিজের বাড়িতে ছিল। আর মহাদেব, সে তো নিজেই বাসন্তীর নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট লেখাতে এসেছিল। রঙ্গার কোনো পুলিশ রেকর্ড ছিল না, আর দ্বিতীয়ত ওর কাছে কোনো কারণও ছিল না। আর ঠিক তখনই বাসন্তীর মোবাইল লোকেশনের রেকর্ড এলো, যেটা সামান্য আশার আলো দেখাতে পারে। স্যার 10 তারিখ রাতে বাসন্তীর মোবাইল লোকেশন সেখানেই পাওয়া যাচ্ছে, যেটা আমাদের ইনভেস্টিগেশনে উঠে এসছে। বাসন্তীর ঘর, অজিতের ঘর, হাইওয়ে। তারপর 4টের পর ও বাড়িতে ফেরে। তারপর ওর যে মোবাইল অফ হয় সেটা এখনো পর্যন্ত তো অনই হয়নি, আর না কোনো জায়গায় পাওয়া গেছে। সুইচ অফ? উনি ফোন কেন সুইচ অফ করবেন? স্যার এটা ওর 1 সপ্তাহের রেকর্ড স্যার। বাসন্তী যখনই ঘরে ঢুকতো তখনই ও ফোন অফ করে দিত, আর তার পরের দিন ঠিক 8টার সময় ফোনটা অন করতো। এর মানে ওনারা আপনাকে মিথ্যা কথা বলেছে। ওনাদের বয়ান অনুসারে বাসন্তী সাগরকে বন্ধ করে বাইরে বেরিয়েছিলেন, তাহলে মোবাইল সুইচ অফ করতে যাবে কেন? স্যার এটাও তো হতে পারে যে সেদিন বাসন্তী ঘরের বাইরে যায়নি, এই সরিতাই হয়তো মিথ্যে বলছে। ওর কাছে মিথ্যে বলার মোটিভ তো আছে, কিন্তু বাসন্তীর মতো মহিলাকে সরিতা একা গায়েব করতে পারবে না। বাসন্তীর ওই দিনকে লোকেশন কি দেখাচ্ছে? সেদিন 8টার সময় ওর মোবাইলটা ঘরের মধ্যে অন করে, তারপর ত্রিশূর, তারপর আবার 1টার সময় ঘরে আসে, আর তারপর 4টের সময় গভর্নমেন্ট গেস্ট হাউসে যায়, আর তারপরে গেস্ট হাউস? বাসন্তী গেস্ট হাউসে কি করতে গেছিলেন? সেই দিন তো কোনো গভর্নমেন্ট অফিসারের আসার কথা ছিল না, আসলে আগে আমরা জানতে পারতাম। উনি গেস্ট হাউস কি করতে যাবেন? চা খেতে এসছি রে ভাই। আরে পুলিশ বলে কি চা খেতে পারি না? চ, আজকে তুই আমাদের চা খাওয়াবি। কি জানি নাম তোর? রঙ্গা? রঙ্গা, আমি ঠিক বলেছি? হ্যাঁ স্যার। বাসন্তী ম্যাডাম যেখানে যেখানে যেতেন তুইও সেখানে সেখানে যেতিস। ওনার ড্রাইভার ছিলি তুই, তাই যেতিস। তাহলে আমাদের এটা বল, 9 তারিখ গভর্নমেন্ট গেস্ট হাউসে উনি কেন গেছিলেন? আমি কি করে জানবো স্যার কেন গিয়েছিল? গিয়েছিল। এই বেরো 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 সব, চায়ের পার্টি এখন শেষ, দোকান বন্ধ। তুই বুঝতে পারছিস যে তুই পুলিশের সামনে বসে আছিস? কয়েক ঘা খেলে সব মনে পড়ে যাবে তোর। তাড়াতাড়ি বল, গেস্ট হাউস উনি কেন গিয়েছিলেন? আরে স্যার আমি কি করে জানবো? ম্যাডাম যখন গেস্ট হাউসে যেত আমাকে সাথে করে নিয়ে যেত না। যখন তোকে না নিয়ে যেতেন তখন অন্য কাকে নিয়ে যেতেন? মহাদেব যেত স্যার। হ্যাঁ স্যার, মহাদেব আর বাসন্তী ম্যাডাম এখানে আসতেন। মহাদেব স্যার আগেই ফোন করে বলে দিতেন যে ওনারা আসছেন। ওনার সাথে দেখা করতে এখানে কে কে আসতো? আর কেউ না স্যার, শুধু ওই দুজনই আসতেন। কি হতো এখানে? দুজনে এখানে এসে কি করতেন? এতটা জানি না স্যার। সত্যি কথাটা বলে ফেল, তুই তো কেয়ারটেকার এখানকার, তুই জানবি না তো কে জানবে এইসব ব্যাপারে? স্যার ওনারা তো বড় লোক, আমি কি করে জানবো ওনারা কি করছেন না করছেন? একবার রুমের ভেতরে ঢুকে গেলে অনেকক্ষণ বাইরে আসতেন না। হ্যাঁ, ওনাদের ফিক্সড রুম আছে এখানে, এখন ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি কি করে বলবো স্যার? ওদের পর কি এই ঘরে কেউ এসেছিল? না স্যার। এইসব ফরেন্সিকে পাঠিয়ে দাও। ওকে কেন খুঁজবেন স্যার? এখন তো বাড়িতে শান্তি এসেছে। সাহেব আপনি ভুল করছেন, আমার ভাই এসব করতে পারেন না। দেখুন স্যার, দেখুন স্যার, দেখুন দেখুন ওনার কোনো হুঁশও নেই, উনি কি করে প্ল্যান করবেন? স্যার জগদীশ, বাসন্তী আর মহাদেবের মধ্যে কি সম্পর্ক ছিল?
শুধু কাজের সম্পর্ক নাকি অন্য কোনো সম্পর্ক ছিল ওদের মধ্যে? বলবি তুই? আমি জানি না স্যার। ও বাসন্তীর চামচে, ওর কুকুরও। কিচ্ছু জানিস না তুই? তাহলে ওদের পিছু নিয়ে গেস্ট হাউস কেন গেছিলি তুই? বল। আমরা সব জানতে পেরে গেছি। এবার আমাদের বল, বাসন্তীকে কোথায় রেখেছিস? কি করেছিস তুই ওনার সাথে? না হলে পুলিশের মার খেয়ে এমন নেশা করাবো যে বাকি জীবনে মদ খেলেও নেশা হবে না। বুঝেছিস? বল তাড়াতাড়ি। বলছি স্যার, আমি গিয়েছিলাম গেস্ট হাউসে। যখন আমি দেখলাম বাসন্তী ওই রঙ্গাকে গাড়ি থেকে নামিয়ে দিল। তুই বাড়ি যা, গভর্নমেন্ট অফিসার আসবে, তার সঙ্গে প্রাইভেটে কথা আছে। তুই বাড়ি চলে যা। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। তখন আমার মনে হলো কিছু একটা গোলমাল আছে। আমার ওই দুজনের ওপর আগে থেকেই সন্দেহ ছিল। ওরা দুজনে গেস্ট হাউসে পৌঁছলো। বাসন্তীর সামনেই দাঁড়িয়েছিল। মহাদেব হরিকে টাকা দিয়ে চাবি নিয়ে এলো। তারপর দুজনে ভেতরে চলে গেল। আমি জানলা দিয়ে ওদের দুজনকে দেখতে পেলাম। ওই দুটো নির্লজ্জ, আমার যে কি মনে হচ্ছিল আমি বলতে পারবো না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আর তুই ভাবলি এই প্রতিশোধ তোকে নিতে হবে। বাসন্তী আর মহাদেবের অবৈধ সম্পর্ক জানার পর নিজেকে আর আটকাতে পারিসনি, তাই কি করলি তুই? মেরে ফেললি ওনাকে। খুন করে বডিটাকে কোথায় ফেলেছিস? আমার কথায় কে বিশ্বাস করবে? গ্রামের লোকের কাছে আমি তো মাতাল আর ও দেবী। একজন মাতালের মুখ থেকে দেবীর দুর্নাম কে শুনবে স্যার? আমি ওখান থেকে সোজা গ্রামের ছুরিখানায় গেলাম। আমার মনে নেই কতক্ষণ ধরে ওখানে বসে মদ খেয়েছি। আমি এও জানি না স্যার আমি কিভাবে বাড়ি পৌঁছেছিলাম। কি করছেন স্যার? এবার ছাড়ুন না। অনেক খেয়েছিল স্যার সেদিন। ও নিজের পায়ে চলতেও পারছিল না। আমার লোক ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসছে। যখন কোনো দুর্বল মানুষের সঙ্গে ছলনা করা হয় তখন সে নিজেরই ক্ষতি করে বসে। আর ঠিক তেমনই হয়েছিল জগদীশের সঙ্গে। কিন্তু পুলিশের কাছে এখনো ওই সব থেকে স্ট্রং সাসপেক্ট যার উদ্দেশ্য থাকতে পারে বাসন্তীকে নিখোঁজ করার বা খুন করার। আর সেই উদ্দেশ্য হলো জগদীশের প্রতিশোধ। অন্যদিকে মহাদেবের সঙ্গে বাসন্তীর অবৈধ সম্পর্ক ছিল। গ্রামে এমন মানুষের সংখ্যা কম ছিল না যারা কোনো না কোনো কারণে বাসন্তীকে ঘৃণা করত। আর বাসন্তী নিখোঁজ হয়ে যাওয়ায় তারা খুব খুশি ছিল। কিন্তু বাসন্তী নিখোঁজ হয়ে যাওয়ার ফলে কার সুবিধা হতো? তার বাড়ির লোকেদের, নাকি সদা মামার, নাকি অন্য কারো? আর ঠিক এই অবস্থায় এমন একটা ঘটনা ঘটল যা সবাইকে চমকে দিল। চলো সব সাইড করো, সরে যাও, সরে যাও, সরে যাও। এই চলো চলো চলো, যাও নিজের কাজ করো। চলো যাও, পেছনে যাও, যাও, সরে যাও, সরে যাও। খুব ভালো হয়েছে বাসন্তী মারা গেছে। অনেক লোকের সর্বনাশ করেছে ও। যে লোকের ক্ষতি করে তার নিজেরই ক্ষতি হয়ে যায়। ও নরকেও ঠাঁই হবে না কোনোদিন। আরে আমাদের তো হয়ে গেল রে এবার। ম্যাডাম থাকতে আমাদের অনেক ক্ষমতা ছিল, এখন আমাদের কেউ পাত্তা দেবে না। আমি বুঝতে পারছি তুই তোর মাকে হারিয়েছিস। তুই এখন একটা কাজ কর, তুই উর্মিলাকে বিয়ে করে নে আর মুম্বাই গিয়ে ওখানেই থাকতে শুরু কর। বাসন্তী তো শেষ, কাঁটা নিজে থেকেই সরে গেল। এখন রি-ইলেকশনে আমি তোমার বৌদিকেও দাঁড় করিয়ে দেব। আরে সেই হাসতে শুরু করেছো? নাও একজন আরেকজনকে আংটি পরিয়ে দাও। নাও একজন আরেকজনকে তাড়াতাড়ি পরিয়ে দাও, না হলে শুভ সময় চলে যাবে। কতই ভালো হতো বাসন্তী যদি বিয়েটা মেনে নিত আর আমরা সবাই একসঙ্গে থাকতাম। এইরকম শুভ সময়ে অশুভ কথা বলো না। যাও গদিশ বাবু। উর্মিলা আংটিটা পরিয়ে দে। দাও, ওটা দাও। এই নে। সাগর তুইও তাড়াতাড়ি আংটি পরিয়ে দে।
যে বাসন্তীকে সবাই মৃত বলে ভেবে নিয়েছিল সে জলজ্যান্ত হয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। সবার চেহারা তখন রক্তশূন্য হয়ে গেল। কেউই এটা বুঝে উঠতে পারছিল না যে দুঃখ পাবে নাকি আনন্দ করবে। আর বাসন্তী যে 3 দিন পরে হঠাৎ করে উদয় হলো, এই 3 দিনেরও নিশ্চয়ই কোনো গল্প রয়েছে। আর সেই গল্প কার জন্য ভালো হবে আর কার জন্য খারাপ সেটা বলা মুশকিল। জানি না এদের মধ্যে আদৌ কোনো অপরাধী আছে কিনা, কিন্তু সেই সব ব্যক্তি যারা বাসন্তীকে মৃত বলে ভেবে নিয়েছিল তাদের কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছিল। এই চমকে দেওয়ার মতো ঘটনার দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন আগামী পর্বে। এখন আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।